এই জগতে সব কিছুরই রূপান্তর হয়। যেমন বরফ সেটা জলে পরিণত হয়, জল জলীয় বাষ্পে পরিণত হয়, ঠিক তেমনই আমাদের মনের ভিতরে যে বিশ্বাসগুলো আছে, যে কুসংস্কারগুলো আছে, সেগুলোর রূপান্তর হওয়া প্রয়োজন। যদি কোনো একটা বিশ্বাসকে আমরা বারবার করে রূপান্তর করতে থাকি, তাহলে সেই বিশ্বাসটা আরও বেশি উন্নত হয়। যদি কোনো একটা কুসংস্কার আমাদের মনে থাকে এবং সেটাকে যদি আমরা বারবার করে রূপান্তর করতে থাকি, তাহলে সেই কুসংস্কারটা, সেই ভুল বিশ্বাসটা একটা সঠিক বিশ্বাসে গিয়ে অবতীর্ণ হয়। সেটা ধীরে ধীরে রূপান্তরের মাধ্যমে আরও বেশি একটা উন্নত স্তরে চলে যায়। এই বিশ্বাসকে রূপান্তর করার মাধ্যমে আমরা আমাদের জীবনের স্তরটাকে অনেক বেশি ইভলভ করাতে পারবো, আমাদের চরিত্র বা আমাদের ক্যারেক্টারকে আরও অনেক বেশি নেক্সট লেভেল পর্যন্ত ইভলভ করাতে পারবো। এই বিশ্বাসকে রূপান্তর করার জন্য আমরা একটা নতুন থিঙ্কিং মডেল সম্পর্কে জানবো। থিঙ্ক এগেইন, নতুন করে কি করে ভাবতে হয়, আমাদের বিশ্বাসগুলোকে নিয়ে পুনরায় আরও একবার কিভাবে চিন্তা করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। ধরে নিন আপনার একটা পুরানো বাজে একটা অভ্যাস আছে, যেটা আপনি জানেন যেটা খারাপ, কিন্তু আপনি সেটাকে পরিবর্তন করতে পারছেন না। আপনার মাথায় কোনো একটা চিন্তার লুপ চলতে থাকে মাঝে মাঝে, আপনি জানেন যেটা প্রয়োজনীয় নয়, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরে আপনি সেটাকে পাল্টাতে পারছেন না। আজকে আমরা যে নতুন চিন্তার রূপ সম্পর্কে জানবো, নতুন একটা চিন্তার মডেল সম্পর্কে জানবো, যেটা আপনাকে সাহায্য করবে সেই পুরানো বিশ্বাসের যে লুপ, সেই যে চিন্তার যে লুপ, সেগুলোকে ভেঙে ফেলার জন্য, সেগুলোকে নতুন করে রূপান্তর করে নতুন একটা স্তরে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো আজকের ভিডিও শুরু করা যাক। যদি তোমাদের আমাদের এইরকম এডুকেশনাল ভিডিওস অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে তোমাদের এই পয়েন্টসগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে। এরকম ভিডিও বানানোর জন্য অনেকে রিসার্চ করতে হয়, অনেক বেশি পড়াশোনার প্রয়োজন হয়। তো তোমরা যদি কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের সেটা অনেক বেশি ইন্সপায়ারিং ফিল হয়। তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম পয়েন্ট হলো ফ্রম আউটার স্পেস টু ইনার স্পেস, অর্থাৎ বাইরে যে পৃথিবীর থেকে অনেক দূরে যে মানে মহাকাশটা আছে, সেখানে যে স্পেস আছে, ফাঁকা জায়গা, সেখানকার প্রভাবটা আমাদের মনের ভিতরে কিভাবে পড়ে। কিছু সাইকোলজিস্ট তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা রিসার্চ করবে। যারা অ্যাস্ট্রোনটস হয়, যারা কসমোনটস হয়, অর্থাৎ যারা পৃথিবী থেকে স্পেসশিপে করে পৃথিবীর বাইরে চলে যায়, গিয়ে স্পেসের মধ্যে ট্রাভেল করে, কেউ হয়তো চাঁদে বা কেউ হয়তো মঙ্গল গ্রহে বা অন্য কোনো জায়গায়। এখন সাধারণত চাঁদে বা মঙ্গল গ্রহে পাঠানোর উপযোগী নয়, কিন্তু স্পেসে অনেক অনেক সায়েন্টিস্টরা গেছে যারা অ্যাস্ট্রোনটস হয় এবং যারা অনেক দূর পর্যন্ত যায়, তাদেরকে বলা হয় কি কসমোনটস। এই অ্যাস্ট্রোনটস এবং কসমোনটসরা তারা যখন ফিরে আসে, তাদের মনের ভিতরে একটা বিশেষ ধরনের প্রভাব পড়তে শুরু করে। অর্থাৎ বাইরের যে স্পেস, সেটা আমাদের মনের ভিতরে, অর্থাৎ ভিতরে যে স্পেস, সেটার উপর একটা এফেক্ট ক্রিয়েট করে। কিছু সাইকোলজিস্ট সেই টপিকটার উপরে রিসার্চ করে এবং তারা দেখার চেষ্টা করে যে ঠিক কী রকম প্রভাব পড়ে। তো সাইকোলজিস্টরা তারা দেখেছেন যে যারা একবার বাইরে গেছে এবং তারা ফিরে এসছে স্পেস থেকে, তাদের মধ্যে একটা ইনস্ট্যান্টলি একটা গ্লোবাল কনসাসনেস তৈরি হয়। তারা ইমিডিয়েটলি নিজের ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট, তারা জীবনে একজন মানুষ হিসেবে কী কী অ্যাচিভ করছে, কত টাকা রোজগার করছে, তাদের কত সম্মান আছে, সেগুলো সম্পর্কে চিন্তা করা বা ভাবা বা সেগুলোকে ডিজায়ার করা, এটাকে স্টপ করে দেয়। দিয়ে একটা গ্লোবাল কনসাসনেস, একটা গ্লোবাল স্তরে ভাবতে শুরু করে যে পুরো হিউম্যানিটিটা কীভাবে ইভলভ হতে পারে, কেন পুরো সভ্যতাটা এরকম, কেন আমরা এটাকে আরও বেশি উন্নত করতে পারি না, কেন এখানে মানুষ আরও বেশি সুখে থাকতে পারে না, কী কী কাজ করলে আমরা আরও অনেক বেশি সুন্দরভাবে পুরো সভ্যতাটাকে তৈরি করতে পারবো। এডগার মিশেল অ্যান্ড জেফ্রি অ্যাশবে, দুজন অ্যাস্ট্রোনটস, তাদেরকে সঙ্গে কিছু সায়েন্টিস্টরা, কিছু সাইকোলজিস্ট তারা কথা বলেছেন এবং তাদের আশেপাশের মানুষজন, তাদের ফ্যামিলি, পরিবার, বন্ধু, তাদের সঙ্গে কথা বলেছেন, ইন্টারভিউ নিয়েছেন, নিয়ে কিছু জার্নাল করেছে তারা ঠিক কীরকম তাদের মধ্যে প্রভাব পড়েছে। তো এই জেফ্রি অ্যাশবে এবং এডগার মিশেল, তাদের সঙ্গে কথা বলার পর সাইকোলজিস্ট এটা জানতে পেরেছে যে তারা বলছে যে যখন বাইরের জগতে আমরা চলে যাই, যখন স্পেসে চলে যাই, তখন গোটা পৃথিবীটা অনেক বেশি ছোট মনে হয় এবং তার চারিদিকে একটা স্তর থাকে, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। সেই বায়ুমণ্ডলটা অনেকটা নীলাভ রঙের দেখতে হয় এবং দূর থেকে গোটা পৃথিবীকে একটা বিশেষ রঙের দেখতে হয়। এবং যে নীল যে স্তরটা, জেফ্রি অ্যাশবের মনে হয়েছে যে পুরো সভ্যতাটা, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত জীবকুল, সব কিছু এই যে নীল রঙের যে একটা স্তর, তার নিচেই এক্সিস্ট করে। সমস্ত পাখি, মাছ, উদ্ভিদ, গাছপালা, প্রাণী, সব কিছু। এবং যখন আমরা পৃথিবীতে থাকি, তখন আমাদের মনে হয় আমরা আলাদা, ওই জাতি আলাদা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতীয়, পাকিস্তান, বাংলাদেশ, তারপর রাশিয়ান, অস্ট্রেলিয়ান, ইসরায়েল, প্যালেস্তাইন, আফগানিস্তান, সমস্ত আলাদা আলাদা কান্ট্রি, আলাদা আলাদা নেশান, নারী, পুরুষ, বিভিন্ন রকমভাবে আমরা ভাগ করে নিই। কিন্তু বাইরে থেকে, স্পেস থেকে যখন আমরা দেখি, তখন একটা টোটাল একটা ওভারভিউ পাই
পুরো জিনিস এটা টোটাল একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা টোটাল একটা ভিউ পায়, যার ফলে একটা ইনস্ট্যান্টলি একটা গ্লোবাল কনসাসনেস তৈরি হয় যে পুরো সভ্যতাটা অ্যাকচুয়ালি একটা স্পিসিসের মতো, একটা কোনো অর্গানিজম বা একটা কোনো শরীরের মতো, যেটা ধীরে ধীরে গ্রো হওয়ার চেষ্টা করছে, বড় হওয়ার চেষ্টা করছে। এই পুরো সভ্যতাটা একটা নির্দিষ্ট একটা অ্যাম্বিশন বা একটা উদ্দেশ্য থাকা দরকার, যার জন্য সবাইকে তাদের যতটা সম্ভব পরিশ্রম বা খাটনি বা যা কিছু কাজ কর্ম করা সেগুলো করা উচিত, তার এটা মনে হয়েছে। এবং সেখান থেকে ফিরে আসার পর তার এরকম মনে হয়েছে যে অনেক বেশি রাগ, অনেক বেশি ঘৃণা তৈরি হয়, অনেক একটা ইন্টেন্স ইমোশন তৈরি হয়েছে যে কেন পলিটিশিয়ানরা এত বেশি যুদ্ধ করে, কেন এত বেশি পৃথিবীতে যুদ্ধ হতে থাকে, মানুষ মানুষকে খুন করে, মার্ডার করে, বিভিন্ন রকমের পলিটিক্যাল, সোশ্যাল, হিস্টোরিক্যাল কনফ্লিক্ট হতে থাকে, কেন এগুলো হয়, কেন আমরা এগুলোকে সলভ করতে পারি না। অনেক যে এই যে সলভ করার ইচ্ছাটা যখন আমরা পৃথিবীতে থাকি তখন অনেক কম থাকে, কিন্তু যখন আমরা স্পেসে চলে যাই তখন সেটা অনেক অনেক বেশি তীব্র হয়ে ওঠে, একটা খুব ডিপ একটা ইমোশন চলে আসে। মনে হয় যে তাদের সমস্ত পলিটিশিয়ান এবং অন্যান্য যারা মানুষ যারা অনেক যুদ্ধ করতে চায়, যারা মারামারি, খুন বা ক্রাইম ইত্যাদি করে, তাদেরকে ধরে নিয়ে স্পেসে নিয়ে যাও, নিয়ে সেখান থেকে পৃথিবীকে দেখাও, তাহলে তারা বুঝতে পারবে যে পৃথিবীটা অ্যাকচুয়ালি কেমন। যখন আমরা পৃথিবীতে থাকি তখন বাইরের যে আকাশের যে স্টারসগুলো, মানে মহাকাশে যে সমস্ত নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অনেক বিশেষ কিছু মনে হয়, সেগুলো সম্পর্কে আমরা ওয়ান্ডারিং করতে থাকি, ভাবতে থাকি, কবিতা লিখি, বিভিন্ন রকমভাবে আমরা বোঝার চেষ্টা করি সেগুলো কি। যখন আমরা পৃথিবী থেকে স্পেসে চলে যাব, বা যারা সায়েন্টিস্টরা যারা গেছেন তাদের মতে যে ওই স্টারসগুলো একই রকম দেখতে মনে হয়, সেগুলো কিছু স্পেশালিটি মানে থাকে না তারা, পৃথিবী থেকে যেমন লাগে স্পেসে গেলেও ঠিক তেমনই লাগে। কিন্তু পৃথিবী যেমন মনে হয়, পৃথিবী থেকে বাইরে গেলে জিনিসটা পুরো অন্যই রকম মনে হয়। পৃথিবীর প্রতি যে আবেগ, যে ইমোশন, যে ফিলিংস, সেটা পুরো পাল্টে যায়, অনেক গভীর হয়ে যায়, আর অনেক ভিতর থেকে একটা ইচ্ছা জেগে ওঠে যে কিভাবে আমরা গোটা সভ্যতার উন্নতি করতে পারবো, নাকি শুধু আমার নিজের সুখ, নিজের শান্তি, নিজের ভালোবাসা, নিজে কী পেয়েছি, কত সম্মান পেয়েছি, কত টাকা পেয়েছি, সেগুলো নয়। এটাকে বলছেন কি সায়েন্টিস্টরা একটা গ্লোবাল কনসাসনেস। এবং এই দূর থেকে পৃথিবীকে দেখার ফলে যে পয়েন্ট অফ ভিউটা তৈরি হচ্ছে, সেটাকে সায়েন্টিস্টরা কী নাম দিয়েছে, যে ওভারভিউ এফেক্ট, যেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড পয়েন্ট। এই ওভারভিউ এফেক্ট কি? সাইকোলজিস্ট এটা দেখলো, যখনই আমরা কোনো জিনিসকে অনেক দূর থেকে অবজার্ভ করি তখন আমাদের মধ্যে একটা ওভারভিউ এফেক্ট তৈরি হয়, তখন আমরা পুরো জিনিসটা, পুরো ঘটনাটা একটা আন্ডারস্ট্যান্ডিং পাই। দেখা গেল দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল এবং প্যালেস্তাইন, বা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, বা ইন্ডিয়ারা পাকিস্তানিদেরকে হেড করে, পাকিস্তানের মানুষরা ইন্ডিয়ানদেরকে হেড করে, অথবা ফর এক্সাম্পল দুটো বেসবল টিম আছে, যেমন ফর এক্সাম্পল ইয়াংকিস এবং রেড সক্স, তারা একে অপরকে হেড করে, ঘৃণা করে, তারা এত বেশি ফ্যান বেসবলের, ঠিক ওকে, যেমন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ফ্যান্সরা হয়। তো এই যে একটা গ্রুপ অফ পিপিল একটা অন্য গ্রুপ অফ পিপিলদেরকে ঘৃণা করে, অপছন্দ করে, কুসংস্কারের মধ্যে থাকে, এরকম কেন হয়? এটা অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হয়, একটা কনফ্লিক্ট তৈরি হয়, কারণ আমরা সেই ঘটনাটার ভেতর থেকে দেখি। যদি আমরা তার বাইরে এসে অনেক দূর থেকে জিনিসটাকে অবজার্ভ করতে পারি, তখন আমাদের মধ্যে একটা ওভারভিউ এফেক্ট তৈরি হবে। তখন আমাদের নিজের পয়েন্টটা ঠিক বা ভুল বা আমি কি বলছি সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং টোটাল জিনিসটার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হবে, টোটাল ধারণাটা কি সেটা আমরা বুঝতে পারবো, সেটাকে আমরা কী করে ডিজলভ করতে পারি সেটা আমাদের তৈরি হবে। কিন্তু বাস্তব জীবনে যখন অ্যাকচুয়ালি আমরা সেই কনফ্লিক্টের মধ্যে থাকি, তখন আমাদের মনে থাকবে না ওভারভিউ এফেক্ট কী বা কীভাবে সেটা আমরা পেতে পারি। সেই জন্য সেই কনফ্লিক্টে যাওয়ার আগে থেকে আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, এই ধরনের কন্টেন্টকে জানার মাধ্যমে, এই ধরনের আইডিয়াসকে এক্সপ্লোর করার মাধ্যমে, জার্নালিং করার মাধ্যমে, যাতে করে আমরা যখন ওই সিচুয়েশনের মধ্যে যাব তখন যেন ইমিডিয়েটলি আমাদের মধ্যে এই ওভারভিউ এফেক্টের কথাটা মনে পড়ে। পয়েন্ট নাম্বার 3 হলো কি কমন গ্রাউন্ড এফেক্ট। সাইকোলজিস্টরা কী করলো, যে একটা গ্রুপ অফ পিপল তাদের মধ্যে যে কুসংস্কার থাকে এবং অন্য গ্রুপ অফ পিপল তাদের মধ্যে যে কুসংস্কার এবং একে অপরকে যে ঘৃণা করে, যে বিশ্বাস বা যে সুপারস্টিশন বা যে ডগমাগুলো আমাদের মধ্যে ভর্তি হয়ে আছে, এই হিন্দু, মুসলিম, পাকিস্তান, ইন্ডিয়া বা প্যালেস্তাইন, ইসরায়েল, এই সমস্ত গ্রুপের সঙ্গে একটা গ্রুপ অফ কালচার বা একটা কালচারের সাথে অন্য একটা কালচারের যে কুসংস্কার, সেগুলোর উপর এক্সপেরিমেন্ট করার জন্য সাইকোলজিস্টরা কী করলো, তারা একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করলো, যে কিছু স্পোর্টস ফ্যান যারা একে অপরের টিমকে অত্যন্তভাবে ঘৃণা করে, একদম বংশ পরম্পরায় চলে আসছে, তারা টিম অর্গানাইজ করে, তারা হচ্ছে সেলিব্রেট করে সেই টিম যখন খেলায় জিতে যায়, অন্য টিম যখন জিতে যায় তখন তারা দুঃখ ভাব করে বসে থাকে, এত বেশি আইডেন্টিফাই করে নিজেদের সঙ্গে ওই স্পোর্টস টিমকে। তো তারা কী করলো, তারা একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করলো সাইকোলজিস্টরা, যে তারা জিজ্ঞেস করলো তারা কেন তাদের টিমটাকে পছন্দ করে, কেন তাদের টিমকে ভালোবাসে, তার 3-4টে করে কারণ লিখতে বললো, তারা কারণ লিখেছে। তারপর সেই টিম মেম্বারদেরকে বলেছে অন্য অপোনেন্ট টিমের একজন প্লেয়ার, সে ধরো যেতে যেতে পড়ে গেছে, হাঁটতে হাঁটতে তারা হোঁচট খেয়ে পড়ে গেল, বা কারো হয়তো কোথাও চোট লেগেছে, তাকে সাহায্য করার জন্য বললো, সে একটা অন্য টিমের জার্সি পরে আছে যে টিমকে তারা হেড করে। তখন টোটাল মানুষদের মধ্যে মাত্র 30% মানুষ সাহায্য করতে রাজি হয়েছে, বাকি 70% তারা সাহায্য করতে রাজি হয়নি। তখন তারা কি বলছে, হ্যাঁ হ্যাঁ ওদের তো এরকমই হওয়া উচিত, ওরা হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে, হ্যাঁ ওরা আমাদের সাথে লড়তে এসছে, দেখাবো মজা, এরকম। এরপর কী করলো সায়েন্টিস্ট, একটা সেকেন্ড এক্সপেরিমেন্ট করলো, যে তাদেরকে বললো যে তোমরা এমন
কিছু পয়েন্টস লেখো যেটা হচ্ছে কমন গ্রাউন্ড, অর্থাৎ দুটো টিমের মধ্যে কমন, অর্থাৎ দুটো টিমই একে অপরের সাথে মিলিত, অর্থাৎ এমন একটা স্পেস, এমন একটা জায়গা যেটা দুটো টিমের মধ্যে আছে, এমন কিছু কোয়ালিটিস, দুটো টিমের মেম্বার্সরা অনেক হার্ড ওয়ার্কিং বা তারা অনেক পরিশ্রম করে সেই টিমে চান্স পেয়েছে ইত্যাদি ইত্যাদি তারা লিখেছে। এবং সেই সময় তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি অন্য টিমের মেম্বারদেরকে হেল্প করতে চাও, সে এরকম অসুস্থ হয়ে পড়েছে বা পড়ে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, তখন তারা বললো, তাদের মধ্যে তখন 70% মানুষ বললো কি হ্যাঁ আমরা হেল্প করতে চাই। তাহলে 30% থেকে 70% উঠে এলো কখন, যখন আমরা কমন গ্রাউন্ড ইউজ করলাম। অর্থাৎ আমার সঙ্গে যদি কারোর কোনো একটা কনফ্লিক্ট হয় বা দুজন মানুষের মধ্যে কনফ্লিক্ট হয়, তখন সেই কনফ্লিক্টটিকে ডিজলভ করার উপায় কি, একটা কমন গ্রাউন্ড, এটা অনেক বেশি চান্সেস আছে যে কনফ্লিক্টে ডিজলভ হবে। কমন গ্রাউন্ড মানে কি, দুজনে হয়তো একসঙ্গে কোথাও বেড়াতে গেছিলো আগে, বা কোনো একটা ঘটনা আগে হয়তো ঘটেছিল, বা দুজনে হয়তো কোনো একটা সিনেমা আছে দুজনেরই খুব পছন্দ, সেখান থেকে শুরু করা কথা বলা, সেখান থেকে ফিরে আসা বা সেই পয়েন্টে ফিরে আসা, এটা হচ্ছে কি কমন গ্রাউন্ড। কিন্তু এই একই জিনিস যখন সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করলো বেসবল টিম, রেড সক অ্যান্ড ইয়াংকিস বলে দুটো বেসবল টিম আছে যারা একে অপরকে খুবই ঘৃণা করে, এবং এটা তাদের একটা কালচার যে আমি আমার এই স্পোর্টস অর্থাৎ এই টিমকে আমি সাপোর্ট করি, আমি একদম স্পোর্টস লাভার, আমি এই পার্টিকুলার টিমকে সাপোর্ট করি, আমি অন্য কাউকে সাপোর্ট করবোই না। এবং তারা ফ্যামিলিগতভাবে একটা রিচুয়াল হিসেবে তারা দেখে এই জিনিসটাকে। যখন তাদের সঙ্গে এক্সপেরিমেন্টটা করা হলো, জিজ্ঞেস করা হলো তারা কেন, তাদের দুটো টিমের মধ্যে কমন গ্রাউন্ড কী আছে, তখন 70% মানুষ তাদেরকে হেল্প করতে রাজি হয়নি, কারণ তাদের মধ্যে হেট্রেডটা এত বেশি। এটাকে আপনি এমন ভাবতে পারেন যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হেট্রেড, এত বেশি হেট্রেড, এত বেশি ডগমা, এমন ধরনের বিশ্বাস তৈরি হয়ে গেছে স্পোর্টস টিমকে সাপোর্ট করার জন্য বা নিজের দেশকে সাপোর্ট করার জন্য বা নিজের জাতি বা নিজের গোষ্ঠীকে সাপোর্ট করার জন্য, বা সেই যে রিচুয়ালসগুলো সেটা ধর্মীয় হোক বা আমাদের রাজনৈতিক হোক বা সামাজিক হোক বা স্পোর্টসের ফিল্ডে হোক, সেটা এতটাই বেশি স্ট্রং হয়ে গেছে যে আমরা সাধারণ জিনিসগুলো দেখতে পাচ্ছি না, যে এগুলোর জন্য দুজন মানুষ বা দুটো কালচারের মধ্যে যুদ্ধ করা, তর্ক করা বা কনফ্লিক্টের মধ্যে যাওয়া, এটা কতটা বেশি মিনিংলেস। তখন সাইকোলজিস্টরা ভাবলো যে কী করা যায়, তাদের মাথায় হাত যে আমরা কী করে এই জিনিসটাকে ডিজলভ করতে পারি, কারণ রেড সক্স আর ইয়াংকিসদের মধ্যে এতটাই বেশি কনফ্লিক্ট চলছিল। একটা এক্সপেরিমেন্টের জন্য তারা সেটা চেষ্টা করতে শুরু করলো। তো তারা অন্য একটা পদ্ধতি ইউজ করলো নেক্সট টাইমে। সেটা বলার আগে আমরা আসবো আমাদের 4 নম্বর পয়েন্ট, হ্যাবিটস টু রিপ্রোগ্রাম, অর্থাৎ কীভাবে আমরা এই কমন গ্রাউন্ডটাকে তৈরি করতে পারি। কমন গ্রাউন্ডের ফলে আমাদের অনেক হেল্প হয়, কিন্তু সবসময় হেল্প হয় না, সবসময় সেই জিনিসটা ডিজলভ হয় না, সেই কনফ্লিক্টটা। তো সেই কমন গ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের কিছু হ্যাবিটস দরকার, যেটা আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে সাহায্য করবে। কী হ্যাবিটস? যেমন হচ্ছে জার্নালিং করা, বা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করা, ওয়াকিং করা, মেডিটেশন করা, এগুলো আমাদেরকে হেল্প করে আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে। অর্থাৎ যখন আমরা কোনো কনফ্লিক্টের মধ্যে আছি বা যখন আমাদের এমন কোনো বিশ্বাস তৈরি হয়ে গেছে যেটা অত্যন্ত বেশি স্ট্রং, যেটা থেকে আমরা বেরোতে পারছি না, কোনো একটা কুসংস্কার, কোনো একটা ডগমা, কোনো একটা সুপারস্টিশন বা কোনো এক ধরনের হেট্রেড যেটা আমাদের মাইন্ডকে ব্লক করে রেখেছে অন্য একটা জিনিস শেখার থেকে, অন্য মানুষদের সঙ্গে পরিচয় হওয়ার থেকে, অন্য কালচারকে এক্সপ্লোর করার থেকে, এবং যেটার ফলে অনেক বেশি কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আমাদের মাথায় তখন অনেক বেশি থটস চলতে থাকে। তো তার পরিবর্তে যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি বা আমরা ওয়াকিং করতে থাকি বা যদি আমরা মেডিটেশন প্র্যাকটিস করি বা জার্নালিং প্র্যাকটিস করি, তখন সেই হাবড়ি জাবড়ি থটসগুলো অনেক রিডিউস হয়ে যায়। সেই সমস্ত আননেসেসারি, যেগুলো ইউজলেস বা যার কোনো ইউজ ভ্যালু নেই, যার কোনো ইউটিলিটি নেই, যেটাকে আমরা ব্যবহার করতে পারবো না, তেমন চিন্তাগুলো আমাদের মাথা থেকে অনেক কম হয়ে যায়, এবং যার ফলে আমরা কি আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারি এবং অ্যাকচুয়াল সিচুয়েশনটা আমরা দেখতে পারি, একটা কমন গ্রাউন্ড কি সেটাকে আমরা খুঁজে বার করতে পারি বা একটা ওভারভিউ পার্সপেক্টিভ আমরা তৈরি করতে পারি। পয়েন্ট নাম্বার 5 হলো ফিলিংস ফর এনিমিস। সাইকোলজিস্টরা তারা যখন দেখলো যে সবসময় কমন গ্রাউন্ড বা হচ্ছে একটা ওভারভিউ এফেক্ট সেটা কাজ করছে না দুটো গ্রুপ অফ পিপলদের মধ্যে, তাদের কুসংস্কারগুলোকে সরানোর জন্য, তাদের যে বিলিফসগুলো আছে, যে বিশ্বাসগুলো আছে, সেগুলোকে ভেঙে ফেলার জন্য এবং একে অপরকে যেন দেখতে পায়, যেন তারা বন্ধুত্ব করতে পারে, তার জন্য সবসময় কমন গ্রাউন্ড এফেক্ট কাজ করছে না। তখন সাইকোলজিস্টরা দেখলো কি একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করলো, যেটাকে আমরা নাম দিয়েছি কি ফিলিংস ফর দ্য এনিমিস। সাইকোলজিস্ট হারবার্ট কেলম্যান তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন। তিনি কি করলেন, ইসরায়েল এবং প্যালেস্তিনের কিছু পলিটিক্যাল লিডার এবং কিছু বড় বড় লিডার যারা আছে তাদেরকে একটা জায়গাতে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি একটা ওয়ার্কশপ অর্গানাইজ করলেন। ওয়ার্কশপ মানে হচ্ছে একটা প্রোগ্রামের মতো, একটা ফেস্টিভ্যাল বা একটা অনুষ্ঠানের মতো একটা, যেখানে তাদেরকে কিছু কাজ দেওয়া হলো, কিছু টাস্ক করতে দেওয়া হলো, কিছু জিনিস বলা হলো, একে অপরের সঙ্গে পরিচয় করানো হলো। তো যাদের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে অনেক অনেক বেশি ডগমা, অনেক বেশি কুসংস্কার ছিল, মানে ইসরায়েলের লোকজন প্যালেস্তিনদেরকে একদম দুচক্ষে পছন্দ করে না, আর প্যালেস্তিনের লোকজনরা ইসরায়েলদেরকে একদমই পছন্দ করে না। আর সেম হচ্ছে পলিটিশিয়ানদের মধ্যে, পলিটিশিয়ানরা আরোই বেশি, পলিটিশিয়ানরা ইসরায়েল এবং প্যালেস্তিনের একে অপরকে একদমই ঘৃণা করে, একদমই অপছন্দ করে। তো এই সাইকোলজিস্ট যার নাম হচ্ছে হারবার্ট কেলম্যান, তিনি এই ওয়ার্কশপটা অর্গানাইজ করলেন। তিনি একজন হলোকাস্ট সার্ভাইভার। হলোকাস্ট সার্ভাইভার মানে কি, হিটলার যাদেরকে একটা ক্যাম্পের মধ্যে দিয়ে দিত বা দিয়ে তাদেরকে মেরে ফেলতো, তাদেরকে গুলি মারা হতো না, কারণ গুলি মারলে গুলিটা নষ্ট হয়ে যাবে, তারও অনেক কিছু মূল্য আছে, সেই জন্য একটা ঘরে বা কোনো একটা গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো, তারা সবাই যেন সেখানে মরে যায়। কিন্তু
সেখান থেকে যারা সার্ভাইভ করেছে তাদেরকে বলা হয় কি হলোকাস্ট সার্ভাইভার। তো এই সাইকোলজিস্টে তিনি হচ্ছে এক ধরনের হলোকাস্ট সার্ভাইভার। তিনি সেখান থেকে সার্ভাইভ করার পর তিনি দেখলেন যে এই যে কুসংস্কারগুলো সেটা অত্যন্ত বেশি মানুষের মধ্যে, একে অপরকে ঘৃণা করা, মেরে ফেলা। তো তিনি সেটা নিয়ে স্টাডি করলেন এবং ফাইনালি তিনি এই ওয়ার্কশপ অর্গানাইজ করলেন, করে তাদেরকে নিয়ে আসলেন কিছু যারা ইসরায়েল এবং প্যালেস্তিনের যারা পলিটিক্যাল লিডার, তাদেরকে সেই ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন রকমের টাস্ক, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করানো হলো, যেটা অনেক দিন ধরে চললো। শেষমেশ দেখা গেল যে সেই পলিটিশিয়ানরা শুধুমাত্র একে অপরের প্রতি যে ধারণাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে তাই নয়, বরং একে অপরের সাথে বন্ধু হয়ে গেছে। ইনফ্যাক্ট অনেকে তো লাইফ লং ফ্রেন্ডশিপ হয়ে গেছে, যে তারা একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে অনেক দিন ধরে। তো যাদের সাথে যে ডগমা, যে বিশ্বাসগুলো ছিল সেগুলো পাল্টে গেছে। তারা দূর থেকে দেখতো, তারা যখন কাছে এলো, তারা যখন একে অপরের সাথে কথা বললো, তাদেরকে বিভিন্ন ওয়ার্কশপ করতে দেওয়া হলো যে তুমি তোমার দেশ সম্পর্কে কী ভাবো, অন্য দেশ সম্পর্কে কী ভাবো, সেগুলোকে যখন শেয়ার করলো এবং অনেক দিন ধরে যখন এই ওয়ার্কশপটা চললো, তখন তাদের পুরো বিশ্বাসটা পাল্টে গেছে, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কিন্তু সেই ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরেও সেখানে একটা প্রবলেম দেখা দিল। সেটা কি, যে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরে তারা একে অপরকে তো পছন্দ করতে শুরু করে দিল, কিন্তু পুরো দেশকে গ্রহণ করতে শুরু করলো না। অর্থাৎ ইসরায়েলের যারা পলিটিশিয়ান, তারা প্যালেস্তিনের পলিটিশিয়ানদেরকে তো অ্যাকসেপ্ট করে নিল, তাদের সাথে তো ফ্রেন্ডশিপ হয়ে গেল, কিন্তু পুরো যে প্যালেস্তিনের যে সোসাইটি, সমস্ত যে মানুষ, তাদের যে কালচার, সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করলো না। তাদের বিরুদ্ধে যে কুসংস্কারটা ছিল সেটা তখনও তাদের মধ্যে থেকে গেছে। তখন সায়েন্টিস্টরা বা সাইকোলজিস্টরা, তাদের মাথায় আবার হাত, তারা এখন কী করতে পারে, কীভাবে তারা এই জিনিসটা তারা এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিল আবার। তো সেখান থেকে আমাদেরকে পয়েন্ট নাম্বার 6, হিউম্যানাইজেশন প্রসেস। সায়েন্টিস্টরা বা সাইকোলজিস্টরা তারা দেখলো যে সমস্ত মানুষ সবাই একজনদেরকে বিরাট ঘৃণা করে, সেটা হচ্ছে যারা টেরোরিস্ট। যেমন রেড সক্স আর ইয়াংকিস, তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি অন্যদেরকে কখন হেল্প করবে বা কখন ভালো বলবে, তো বলছে হ্যাঁ, ওদেরকে আমি তখনই সাপোর্ট করবো, ওদেরকে তখনই আমি ভালো বলবো যদি ওরা টেরোরিস্টদের বিরুদ্ধে গিয়ে লড়াই করে, টেরোরিস্টদের বিরুদ্ধে স্লোগান দেয়। অন্য টিমের যারা প্লেয়ার, যারা সাপোর্টার, তারাও একই কথা বললো। অর্থাৎ সাইকোলজিস্ট এটা খেয়াল করলো, সব মানুষ, সব কালচার একে অপরকে তো ঘৃণা তো করে, একটা কালচারের মানুষ অন্য কালচারদেরকে, কিন্তু সবাই মিলে, সবাই যাদেরকে ঘৃণা করে সেটা হচ্ছে কি টেরোরিস্টদেরকে কেউই পছন্দ করে না। তখন তারা দেখলো কি এই যে ঘৃণাটা, সেটা থেকে একটা হিউম্যানাইজিং প্রসেস তারা তৈরি করলো। তারা ভাবলো যে কী করে আমরা অন্য মানুষদেরকে ফিল করাতে পারি জিনিসটা, যে একে অপরদেরকে ঘৃণা করা এটাও এক ধরনের টেরোরিজম, যেটা তাদের মধ্যেই লুকিয়ে আছে। তখন সাইকোলজিস্টরা কী করলো, তারা কী করলো, একটা ফর্ম নিয়ে কিছু রেড সক্স আর কিছু ইয়াংকিস যারা বেসবল গ্রুপের যারা সাপোর্টার, এই দুটো টিমের যারা সাপোর্টার, তাদের কাছে গেল। ইয়াংকিসদেরকে গিয়ে বললো যে দেখো, এটা হচ্ছে একজন রেড সক্সের সাপোর্টার, তার একটা ফর্ম আছে, সেটা তুমি একটু ফিল আপ করে দাও। কারণ কি, সে পারছে না ফর্মটা ফিল আপ করতে, কোনো একটা এন্ট্রান্স এক্সামের হোক বা অন্য কিছুর হোক, ঠিক আছে। তো তুমি যদি এরকমভাবে হেল্প করতে, ওদের ভালো হবে, ঠিক আছে, একটা মানে ফ্রেন্ডলি হেল্প হিসেবে চাইছে। তো তখন যখন তাকে হেল্প করতে গেল, তখন সোজা কথায় কী হলো, যে সে হেল্প তো করে দিল, তখন তাকে এটা বলা হলো যে সে অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে পড়াশুনো করেছে, সে অত কিছু জানে না, অনেক বেশি খাবার দাবার নেই, টাকা পয়সা নেই, ঠিক আছে। তো তোমরা যদি এরকম হেল্প করো, তো যেহেতু তোমাদের অনেক বেশি ভালো সুযোগ সুবিধা আছে, তাহলে সেটা অনেক বেশি ভালো, অনেক কাইন্ড হার্টেড অ্যাক্টিভিটি হবে। তো তখন সে কী করলো, তারা হেল্প করলো, কিন্তু এর ফলে তারা যখন দেখলো সেই মানুষটার সিচুয়েশানটা কী, অর্থাৎ এটাকে তোমরা সবাই এরকম ভাবতে পারো যে ইন্ডিয়ানদের কাউকে বলা হচ্ছে যে পাকিস্তানের কাউকে একটা হেল্প করতে, ঠিক আছে। তো যখন তারা হেল্প করে দিল, ফর্ম ফিল আপ করে দিল বা অন্য অন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছিল সেই রিসার্চে, তো তখন তারা হেল্প তো করলো, তারা সব কিছু যখন জানলো যে তারা অনেক গরিব, অনেক খাওয়া হয় না, বা তাদের অনেক পরিশ্রমের মধ্যে টাইম করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, ইত্যাদি ইত্যাদি, তখন তারা ফিল করলো। কিন্তু সেই ফিল করার পর তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে পাকিস্তানরা কেমন, অথবা রেড সক্স বা ইয়াংকিসটা কেমন, তখন তারা কিন্তু এটা বললো না যে সব ইয়াংকিসটা ভালো বা সব রেড সক্সটা ভালো মানুষ, না আমার আগে ভুল ধারণা ছিল, না, বরঞ্চ উল্টো বললো ইয়াংকিসটা তো একদমই খারাপ, ফালতু, কিন্তু এই ছেলেটা খুব ভালো, ঠিক আছে, এত পরিশ্রম করছে, এত স্ট্রাগল করছে, এর এত অসুবিধা, তার মধ্যেও সে চেষ্টা করছে পড়াশুনো করার, ইত্যাদি ইত্যাদি। তো অর্থাৎ কি, আমাদের যে কুসংস্কার বা যে সুপারস্টিশন, যে বিশ্বাসটা আছে, সেটা অন্য একটা গ্রুপ অফ পিপলদের প্রতি, অন্য একটা কালচারের প্রতি, সেটাকে আমরা ধরে রেখেছি। সেই কালচারের থেকে যখন কোনো একজন মানুষ উঠে এলো, যে যার প্রতি আমরা ইমোশনালি কানেক্ট হলাম, সে অনেক গরিব, তার খাওয়া হয় না, সে স্ট্রাগল করছে, তার বিভিন্ন রকমের প্রবলেমস আছে, যখন তাকে আমরা হেল্প করছি, তার উইকনেসগুলো আমরা জানি, যখনই আমরা অন্য মানুষদের দুর্বলতা দেখি, তখন আমরা তার সঙ্গে ইমোশনালি কানেক্ট করে নিই। কানেক্ট তো হলো, কিন্তু তখন আমরা কি বললাম, যে এই মানুষটা আলাদা, এ হচ্ছে স্পেশাল, এ হচ্ছে একজন ব্যতিক্রম, পাকিস্তানরা তো সবাই খারাপ, কিন্তু এ হচ্ছে খুব ভালো, কারণ এ অনেক বেশি চেষ্টা করছে, অনেক বেশি স্ট্রাগল করছে, এর লাইফটা, এ হচ্ছে একটা বিশেষ মানুষ, ঠিক আছে। কিন্তু আমরা কি করলাম, আমাদের বিশ্বাসটাকে
ধরে রাখলাম, এটাকে সিক্রেটলি আমরা ধরে রাখলাম, কিন্তু একজন ইন্ডিভিজুয়ালকে আলাদা করে দেখছি। আমরা আমাদের বিশ্বাসকে কখনোই পাল্টাতে চাই না, এটাকে আমরা সবসময় ধরে রাখতে চাই। এরকম গোপনভাবে আমরা আমাদের সমস্ত ডগমা, সমস্ত কুসংস্কারকে কোনো না কোনোভাবে এদিক ওদিক করে আমরা ধরে রাখতে চাই সবসময়। এই যে ধরে রাখা, সেটা সম্পর্কে সায়েন্টিস্টদের আবার মাথায় হাত, তারা কী করলে কীভাবে একজন মানুষের প্রতি নয়, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে নয়, বরঞ্চ কালচার টু কালচারের বিরুদ্ধে যে কুসংস্কারগুলো আছে সেগুলোকে তারা ভেঙে ফেলতে পারে, সেগুলোকে তারা ট্রান্সফর্ম করতে পারে, রূপান্তর ঘটাতে পারে। এরপর সাইকোলজিস্টরা লাস্ট একটা এক্সপেরিমেন্ট করে যেখানে তারা সফল হয়। কিন্তু সেই পয়েন্টটা জানার আগে আমাদেরকে আরও দুটো জিনিস জানতে হবে। অ্যাডাম গ্রান্ট বলে একজন রাইটার আছে, তিনি তার বই লিখেছেন থিঙ্ক এগেন বলে। যে বইতে তিনি এক্সপ্লেন করছেন যে একটা আইডিয়াল ওয়ার্ল্ড, এমন একটা জগৎ যেখানে এটা এমন একটা সমাজ, সেখানে কোনো একজন মানুষের সঙ্গে যদি আমরা কথা বলি এবং তাকে যদি ভালো মনে হয়, তাহলে আমরা সমস্ত সভ্যতা বা সেই কালচারটাকে আমরা সবাইকে গ্রহণ করে নেব। যেমন কোনো একটা হাঁড়িতে যদি একটা ভাত গরম হচ্ছে, আমরা তখন একটা দুটো ভাত যদি আমরা টিপে দেখি যে নরম হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, পুরো হাঁড়ির ভাতটা অ্যাকচুয়ালি নরম হয়ে গেছে। ঠিক সেরকমই যদি আমরা অন্য কালচার বা অন্য দেশ বা অন্য জাতি বা অন্য একটা স্পোর্টস টিমের সাপোর্ট করে যারা অন্য একটা গ্রুপ অফ পিপল, তাদের মধ্যে দুজন একজনকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে নিই, ইমোশনালি যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা কী করবো, আমরা সমস্ত গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে নেবো, তখন আমরা তাদেরকে ঘৃণা করবো না। এটা হচ্ছে একটা যে কোনো একটা ভালো একটা সভ্যতা বা ভালো একটা সমাজের রূপ হচ্ছে এমনটা হওয়া উচিত। কিন্তু আমাদের পৃথিবীটা এমনটা নয়। আমরা যতই অন্য মানুষদের সাথে ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো কানেক্ট করে নিতে পারি, কোনো একটা ইন্ডিভিজুয়াল লেভেলে একজন হিন্দু বা মুসলিমের সাথে আমরা কানেক্ট করে নিচ্ছি, একটা পাকিস্তানের মানুষের সাথে হয়তো কানেক্ট করে নিচ্ছি, ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা আমাদের সেই গ্রুপ, সেই কালচারটার প্রতি আমরা একটা সুপারস্টিশন, একটা ডগমা আমরা ধরে রাখি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সায়েন্টিস্টরা তো কিছু বোঝে না, যারা আছে ইন্ডিয়াতে অনেক রিলিজিয়াস বিশ্বাস করে, তারা এরকম মনে করে। আবার হচ্ছে অনেক সময় ইন্ডিয়ানরা পাকিস্তানদেরকে ঘৃণা করে, অনেক সময় পাকিস্তানরা ইন্ডিয়ানদেরকে ঘৃণা করে, এবং স্পোর্টস টিমের মধ্যে এরকম ধরনের ঘৃণা অনেক আছে, মুভিসের মধ্যে এরকম ঘৃণা আছে অনেক। একটা কালচার অফ পিপল অন্য কালচার অফ পিপলদেরকে ঘৃণা করছে। তো কীভাবে এই জিনিসটা সলভ করা সম্ভব? এই আইডিয়াল ওয়ার্ল্ডের মতো কীভাবে আমরা তৈরি করতে পারি এমন সভ্যতা বা সমাজ যেখানে কোনো একজন দুজন বা তিন চারজনকে আমরা ইন্ডিভিজুয়ালি কানেক্ট হয়ে গেলে পুরো কালচারটা বা পুরো যে সেই গ্রুপ অফ পিপল থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আর সেটার জন্য আমাদেরকে বুঝতে হবে দ্য হ্যাবিট অফ সুপারস্টিশন অ্যাকচুয়ালি কী, কীভাবে আমাদের মনের মধ্যে বিশ্বাসটা তৈরি হয়, কীভাবে আমাদের মনের মধ্যে একটা সুপারস্টিশন বা একটা কুসংস্কার তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 8, দ্য বিস্ট অফ হ্যাবিট। অর্থাৎ হ্যাবিট হচ্ছে একটা মানে পশুর মতো, একটা বিস্টের মতো। অর্থাৎ আমাদের সবসময় মনে হয় কি, আমরা যখন অন্য কাউকে ঘৃণা করি বা অপছন্দ করি, তার পেছনে কোনো একটা কারণ আছে, কোনো একটা যুক্তি আছে, একটা লজিক আছে কেন আমরা করছি। কিন্তু অ্যাডাম গ্র্যান্ট তিনি বলছেন যে এটার পেছনে কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, এটা জাস্ট একটা ইমপ্রেশন। অর্থাৎ যখন আমরা অনেক ছোটো থাকি, ধরুন 8-10 বছর 15 বছর বয়স, তখন আমাদের মাইন্ড অনেক বেশি ইমপ্রেশনেবল থাকে। ইমপ্রেশনেবল মানে কি, একটা কাদা জমির উপর যদি আপনি হেঁটে যান, তাহলে আপনার জুতো ছাপ পড়ে, আপনার মনটা তখন হচ্ছে সেরকম থাকে। যখন 8 বছর 10 বছর 12-15 বছর থাকে, যে কোনো জিনিস আমরা দেখলেই, যে কোনো জিনিস আমরা শুনলে আমাদের মনে সেটা একটা ছাপ পড়ে যায়। সেই যে ইমপ্রেশনগুলো সেটা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। যেমন আমরা যদি একটা হিন্দু সমাজে বড় হই, তাহলে সেখানে আমাদেরকে শেখানো হবে কি, মুসলিমদেরকে মানে তারা সবসময় ভালো হয় না, এক দুজন হয়তো ভালো হতে পারে। আবার যদি কেউ মুসলিম সমাজে বড় হয়, তখন তাদেরকে কী শেখানো হবে যে না, হিন্দুরা সবসময় ভালো হয় না, কারণ এক দুজন হতে পারে ভালো, কিন্তু সবাই ভালো নয়। মনটা তখন বেশি ইমপ্রেশনেবল যেহেতু থাকে, এবং তার আশেপাশে পুরানো দিনের মানুষ, তাদের যেহেতু সেই একই বিশ্বাস আছে, সেটা অনেক বেশি মনে একটা ইমপ্রেশন তৈরি করে। একই রকমভাবে যারা একটা পার্টিকুলার টিমকে সাপোর্ট করে কোনো একটা ফ্যামিলিতে, তাদের বাড়িতে সেটা চলতে থাকে বংশ পরম্পরায়, তখন সেই একই জিনিস ইমপ্রেশন তৈরি হয়। কিন্তু আমরা ভাবি এটার পেছনে কোনো লজিক আছে। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি কাউকে জিজ্ঞেস করা হয় তার প্রিয় সিনেমা কী, কেউ হয়তো বললে আমার প্রিয় সিনেমা হচ্ছে লাইফ অফ পাই, তখন আমরা কীভাবে যে এই সিনেমাটা প্রিয় হওয়ার পেছনে কারণ কী, কারণ এই সিনেমার মিউজিকটা না খুব ভালো, বা এই সিনেমাটার ওই সিনটা না খুব সুন্দর, বা ওটা না খুব ভালো। কিন্তু অ্যাকচুয়ালি এই যে লজিকগুলো আমরা কখন দিতে পারি, যখন আমরা অলরেডি সিনেমাটাকে পছন্দ করছি, তখন এই লজিকগুলো আমাদের সামনে উঠে আসে, কিন্তু তার আগে কোনো লজিক নেই। অর্থাৎ যখন আমরা অন্য একটা কালচার অফ মানুষদেরকে ঘৃণা করি বা অপছন্দ করি, তাদের বিরুদ্ধে কোনো একটা কুসংস্কারমূলক একটা বিশ্বাস আমাদের মনে আছে, সেই বিশ্বাসটা থাকার পর আমরা দেখতে পাই যে এই কারণে না ওরা খারাপ, এই কারণে না ওরা বাজে। ও কেন খারাপ না, হচ্ছে দাড়ি রেখেছে তাই, ও কেন খারাপ না মাথায় টুপি পরে তাই, ও কেন খারাপ না একটা পৈতে পরে রাখে তাই, মাথায় তিলক লাগিয়েছে সেই জন্য, বা ও কেন খারাপ না এই কারণে। এগুলো কোনো লজিক না। আপনি ভেবে দেখুন, কোনো একজন মানুষ যদি অন্য একটা মানুষকে অপছন্দ করে, কেন না সে মোটা সেই জন্য না, বা অথবা তার মাথাটা কোনো তিল আছে সেই জন্য, এটা কোনো কারণ হলো না, এটা কোনো লজিক নয়। কিন্তু আমাদের সবসময় মনে হয় কি এটা একটা লজিক, কেন, কারণ ওই ইমপ্রেশনের জন্য। এটা হচ্ছে কি বিস্ট অফ হ্যাবিট। অর্থাৎ সুপারস্টিশন এগুলো কি অত্যন্ত বেশি আরবিটারি, অত্যন্ত বেশি র্যান্ডাম, এগুলোর পেছনে কোনো কারণ নেই, আমাদের মনে এমনিই তৈরি হয়ে গেছে, হঠাৎ করে তৈরি হয়ে গেছে। ছোটোবেলা থেকে বড় হতে হতে কালচারাল যে মানে সমাজের যে সিস্টেম বা সোসাইটির যে ভ্যালুস, তার মধ্যে দিয়ে এমনি তৈরি হয়ে গেছে। এই যে বিস্ট অফ হ্যাবিট, সেগুলো আমাদের মনের মধ্যে যে এমনভাবে তৈরি হয়ে থাকে, আমাদের মাইন্ডকে ব্লক করে রাখে অনেকগুলো জায়গাতে।
ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, সেই অফিসে কোনো একটা ফ্রেন্ড আছে বা কোনো একটা বস আছে, তাকে আপনার একদমই অপছন্দ, বা আপনার কোনো বন্ধু বা আপনার ভাই বা দাদা দিদি, তাকে আপনার অপছন্দ। কিন্তু সে হয়তো এমন একটা স্কিলস জানে বা তার মধ্যে এমন একটা কোনো কোয়ালিটি আছে যেটা হচ্ছে অত্যন্ত বেশি ভালো, খুব সুন্দর। যেহেতু আপনি তাকে অপছন্দ করেন, তাহলে তার থেকে আপনি আর এটা শিখতে পারবেন না কোনোদিনও, তার থেকে আপনি কোনোদিনও মানে জিনিসটা লার্নিংটা নিতে পারবেন না, অর্থাৎ আপনার মাইন্ডটা ব্লক হয়ে গেল। যদি আপনি অনেক কালচারকে এরকম অপছন্দ করতে শুরু করেন, তাহলে সেই সমস্ত কালচারের যে হিস্ট্রি, তাদের যে ট্র্যাডিশনস, তাদের যে রিচুয়ালস, তাদের যে মানে অ্যানসিয়েন্ট সেই কালচারগুলো যেখান থেকে অরিজিনেট হয়েছে, সেখানে কিছু না কিছু নলেজ সবসময় ছিল হিস্ট্রিতে। তো সেগুলো সম্পর্কে আপনি কি নিজেকে ব্লক করে দিচ্ছেন, সেখান থেকে আপনি আর কোনোদিনও কোনো লার্নিং নিতে পারবেন না। আপনার মাইন্ডকে আপনি কতগুলো বাউন্ডারির মধ্যে ড্র করে ফেলছেন। কেন না? এই বিস্ট অফ হ্যাবিটসের জন্য। অর্থাৎ হ্যাবিটস যে কতটা আরবিটারি, এই হ্যাবিটস বলতে কি মানে বিলিফসের যে হ্যাবিটস, সাইকোলজিক্যাল যে হ্যাবিটস সেগুলো। ওকে, তো সেখান থেকে বার হওয়ার জন্য সায়েন্টিস্টরা, যারা সাইকোলজিস্ট, তারা আবার একটা এক্সপেরিমেন্ট করলো। এই লাস্ট এক্সপেরিমেন্টে তারা সফল হলো। লাস্ট এক্সপেরিমেন্ট কি? যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 9, লাস্ট এক্সপেরিমেন্ট, যেখানে সায়েন্টিস্টরা অর্থাৎ যারা সাইকোলজিস্ট, তারা কি করলো, একটা গ্রুপ অফ পিপলদেরকে নিল, রেড সক্স আর ইয়াংকিসদেরকে নিল। তাদেরকে বললো কি যে একটা টিমকে তাদেরকে বললো যে তোমরা তোমাদের টিম সম্পর্কে 3টে ভালো কারণ আর 3টে খারাপ কারণ লেখো, যে জন্য তোমাদেরকে এই টিমটা ভালো লাগে, যে জন্য তোমার এই টিমটাকে খারাপ লাগে। তারপর অপোনেন্ট যে টিম আছে তাদের সম্পর্কে 3টে ভালো জিনিস লেখো, 3টে খারাপ জিনিস, যেটা তোমার ভালো লাগে অনেক বেশি যে কারণে, এবং যে কারণে তোমার খারাপ লাগে। এরকমভাবে তাদেরকে লিখতে বললো, তারা লিখলো। তারপর সেই যে গ্রুপ অফ পিপল, তাদের সেই যে অডিয়েন্স, তাদেরকে 2টো ভাগে ডিভাইডেড করে দিল। দিয়ে একটা ভাগ, প্রথম ভাগ, তাদেরকে কি বললো যে তোমরা এই যে কারণগুলো লিখেছো যে জন্য তোমার ভালো লাগে আর যে যে কারণে তোমার খারাপ লাগে, সেগুলো কতটা র্যান্ডাম, সেগুলো কতটা বেশি হ্যাপাজার্ড, সেগুলোর পেছনে কি কোনো যুক্তি আছে এই ভালো লাগাগুলোর পেছনে আর খারাপ লাগাগুলোর পেছনে? এটা তোমরা একবার ভেবে দেখো, একবার রিফ্লেক্ট করো। আর অন্য টিমকে, দ্বিতীয় যে গ্রুপ, তাদেরকে কিছু বললো না, বললো ঠিক আছে তোমাদের কাজ হয়ে গেছে। এরপর সাইকোলজিস্টরা তারা দেখলো যারা অ্যাকচুয়ালি এটার উপরে রিফ্লেক্ট করেছে, একটা সেকেন্ড স্টেপ যারা নিয়েছে, প্রথমে লিস্ট করলো কেন ভালো লাগে নিজের টিমকে, আর অপোনেন্ট টিমকে কেন ভালো লাগে, আর কেন কেন খারাপ লাগে, 3টে করে কারণ। তারপর সেই টিমটাকে 2টো ভাগে ভাগ করে দেওয়ার পর যাদেরকে সেকেন্ড স্টেপটা দেওয়া হয়েছে, অর্থাৎ রিফ্লেক্ট করার জন্য যে এই ভালো লাগা খারাপ লাগার যে কারণগুলো, সেগুলো কতটা বেশি র্যান্ডাম। এটা ভেবে দেখুন যে যদি কেউ হাতে একটা লাল রঙের ব্যাচ পরে থাকে অপোনেন্ট টিমের, তার জন্য যদি তাকে কেউ ঘৃণা করে, তাহলে সেটা কি সত্যি কোনো একটা লজিক্যাল কারণ হলো? যদি তোমাকে কেউ একজন ঘৃণা করে কারণ তুমি একটা জার্সি পরে আছো অন্য অপোনেন্ট টিমের, তাহলে কি সেটা ভ্যালিড কোনো একটা রিজন হলো সেই কারণে একটা মানুষকে ঘৃণা করা বা তাকে অপছন্দ করা, তার নামে 2টো কটু কথা বলা, তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা, অ্যাটাক করা, ইত্যাদি ইত্যাদি? তখন তারা দেখলো না, এটা একদমই সঠিক নয়। তো যে টিম, যে গ্রুপ, অর্থাৎ ফার্স্ট যে গ্রুপ যাদেরকে রিফ্লেক্ট করতে বলা হয়েছিল, তাদের মধ্যে দেখা গেছে তাদের বিশ্বাসটা চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট সবারই বিশ্বাস পুরো পাল্টে গেছে। তারা দেখতে শুরু করলো যে না, এটা সঠিক কাজ নয়, তাদের যে ডগমা বা যে কুসংস্কার, সেগুলো পুরোপুরি ভেঙে গেল। কিন্তু যে আরেকটা যে গ্রুপ ছিল, যাদেরকে শুধুমাত্র 3টে করে কারণ লিখতে বলা হয়েছিল, নিজেদের টিম এবং অন্য টিমকে ভালো লাগা এবং খারাপ লাগা, তাদেরকে রিফ্লেক্ট করতে বলা হয়নি, তারা তাদের কুসংস্কারগুলো পাল্টালো না, তাদের কুসংস্কার একই ছিল। এটা সাইকোলজিস্টরা কী করে দেখলো? তারা দেখলো যে একটা সস, রেড সস বলে এক ধরনের সস পাওয়া যায়, যেগুলো আমরা খাবারে খাই। তারা 2টো গ্রুপকে বললো যে এই সসটা না অন্য টিমের গ্যালারিতে গিয়ে, অন্য টিম তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের যেখানে বসে আছে সেই গ্যালারিতে গিয়ে বিক্রি করা হবে। তো এই সসটা কি একটু ঝাল বেশি দেবো নাকি ঝাল কম থাকবে? ঠিক আছে, তোমাদের কি স্ট্যাটিস্টিক্যালি আমরা একটা সার্ভে করছি, তার জন্য বলতে হবে, তোমার কি মতামত? তো প্রথম গ্রুপ তারা বললো না ঝালটা নর্মাল থাকবে, খুব বেশি হলে অসুবিধা, খুব কম হলে অসুবিধা। কিন্তু দ্বিতীয় গ্রুপ বললো হ্যাঁ বেশি ঝাল দিয়ে দিন, ঠিক আছে, ওদের তো বেশি ঝাল খাওয়াই ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে তাদের মধ্যে সেই কুসংস্কারটা গেল না। তাহলে কুসংস্কারটা কখন গেল? যখন 2টো জিনিস করা হলো। এক, কারণ খোঁজা হলো কেন ভালো লাগে, কেন খারাপ লাগে, এবং 2, তারপর কি সেই কারণগুলোর উপর রিফ্লেক্ট করা হলো। কি রিফ্লেক্ট করা হলো? মানে চিন্তা করা হলো আরেকবার করে, যেটা কি র্যান্ডাম নাকি এটার পেছনে কোনো যুক্তি আছে। যখন আমরা এটা ভাবছি, আবার যখন রিফ্লেক্ট করছি কারণগুলোর পেছনে, যেটা কি সত্যি সঠিক কি কারণ, এই কারণে কি কাউকে ঘৃণা করা সঠিক হবে, তখন আমরা কি বুঝতে পারছি এটা কতটা বেশি র্যান্ডাম, এটা কতটা বেশি ইমপ্রেশনেবল, এটা পুরোটা একটা ডগমা, একটা কুসংস্কার। তখন তাদের গ্রুপ থেকে কুসংস্কারটা বেরিয়ে গেল। এটা ছিল আমাদের লাস্ট হাইপোথিসিস বা সায়েন্টিস্টদের লাস্ট এক্সপেরিমেন্ট, এটার ফলে কি কুসংস্কারটা অলমোস্ট চলে গেছে মানুষদের মধ্যে থেকে। তো আমাদের লাস্ট পয়েন্ট নাম্বার 10 হচ্ছে কি, আমাদের জার্নালিং করতে হবে অন্য মানুষদের সম্পর্কে, অন্য জাতি, অন্য গোষ্ঠী, অন্য দেশ, অন্য সমাজ, অন্য কালচার, কাস্টমস, রিচুয়ালস, তাদের সম্পর্কে আমাদের মনের মধ্যে অনেক কুসংস্কার আছে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অ্যাকচুয়ালি এটা বিশ্বাস করে যে ওয়েস্টার্ন কালচার বা সায়েন্স বা ওয়েস্টার্ন ফিলোসফি, সেগুলো একদমই ইম্পর্টেন্ট নয়, সেগুলো একদম বাজে, সব কিছুই আমাদের পুরানো গ্রন্থগুলোতে লেখা আছে, ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত, গীতাতে লেখা আছে। না, এমনটা একদমই নয় যে সব কিছুই একটা গ্রন্থে লেখা আছে।
এরকম কখনোই হতে পারে না। পৃথিবীতে কোনো একটা সেন্টার নেই, কোনো একটা জিনিস নেই যার মধ্যে সমস্ত কিছু মানে ইনহেরিটেড হয়ে আছে। হ্যাঁ, অফকোর্স সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু একই রকমভাবে অন্যান্য কালচার, অন্যান্য কাস্টম সেখান থেকে শেখার আছে। যে প্রকৃতপক্ষে জ্ঞানী বা যে জ্ঞানী হতে চায়, সে কখনোই এটা ভাবে না যে আমাদের নলেজটা কোথা থেকে আসছে। সে দেখে যেখান থেকে সে শিখতে পারছে সেখান থেকে সেই জিনিসটা সে শিখে নেয়। সে নিজের অ্যানসিয়েন্ট কালচার থেকেও শেখে, অন্যদের অ্যানসিয়েন্ট কালচার থেকেও শেখে, সে মডার্ন কালচার থেকেও শেখে, সে সায়েন্টিফিক কালচার থেকেও শেখে, সে ফিলোসফিক কালচার থেকেও শেখে, সে সব জায়গা থেকে লার্নিং নেয়। সে কখনো এটা বলে না যে না ওটা যেহেতু অন্য দেশ থেকে আসে সেই জন্য আমি ওটা শিখবো না। ঠিক আছে, যেমন ইলেকট্রিসিটি, অন্য দেশ থেকে ইলেকট্রিসিটি আছে তাহলে আমি এটা ইউজ করবো না। না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই জিনিসটার ইউজ ভ্যালু কতটা সেটা শিখে আমরা কতটা গ্রো হতে পারছি, কতটা ইভলভ হতে পারছি, দ্যাটস ইট। তো সেই জন্য কি আমাদেরকে জার্নালিং করতে হবে, অন্য কালচার, অন্য জাতি গোষ্ঠী সম্পর্কে আমাদের মনে যে বিশ্বাস বা যে সুপারস্টিশনসগুলো আছে সেগুলো জার্নালিং করা, তারপরে রিফ্লেক্ট করা। যত আমরা রিফ্লেক্ট করবো তত আমরা দেখতে পাবো যে এই বিশ্বাসগুলো আর কিছু না, এগুলো র্যান্ডাম, জাস্ট ইমপ্রেশন, মানে হঠাৎ করেই তৈরি হয়ে গেছে, এমনি এমনি তৈরি হয়ে গেছে, কোনো যুক্তি, কোনো লজিক নেই। তখন সেগুলো আমরা আমাদের মন থেকে রিমুভ করে দিতে পারবো এবং আমরা আরও অনেক বেশি গ্রো হতে পারবো, আমরা আরও অনেক বেশি ইভলভ হতে পারবো। এটা অ্যাকচুয়ালি কীরকম, এটা হচ্ছে ফার্মিং করার মতো। মাঠে যখন চাষ করা হয় তখন লাঙল দিয়ে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে একটু মানে ঝরঝরে করে নেওয়া হয়, তারপরে ধানের চারা বসানো হয়। ঠিক তেমনই যখন আমরা জার্নালিং করছি, যখন আমরা লিখি কোনো কিছু, তখন আমাদের মাইন্ডটা এরকম খোঁড়া হচ্ছে, ভাবা হচ্ছে অ্যাকচুয়ালি কী বা কেন, ইত্যাদি ইত্যাদি। তো যখন আমরা এরকমভাবে খুঁড়ছি মাইন্ডটাকে, খোঁড়ার পর যখন নতুন নতুন চারা বসাতে শুরু করব, তখন সেখানে নতুন ফসল ফলবে। তো আমাদের সেই বিশ্বাসগুলো হচ্ছে নতুন যে ধারণা, নতুন যে বিশ্বাস, অর্থাৎ সমস্ত মানুষই সমান, সমস্ত মানুষকে মূল্য দেওয়া উচিত, সবাইকে রেসপেক্ট করা উচিত, নারী পুরুষ, ছোট বড় বা হচ্ছে অন্য দেশ, অন্য জাতি, অন্য গোষ্ঠী। ঠিক আছে, শুধু নারী পুরুষ বা অন্য দেশ, অন্য জাতি গোষ্ঠী নয়, বরঞ্চ ছোট বড়দেরকেও রেসপেক্ট করা উচিত। বড় যারা হয় বয়সে, তারা মনে করে ছোটদের আমরা যা বলবো তাই শুনবে, টিচাররা স্টুডেন্টদেরকে তাই মনে করে, কিন্তু এমনটা নয়। তাদের যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, তাদের যে একটা ইউনিক সেলফ আছে, সেটাকে রেসপেক্ট করা, তাদের চিন্তা ভাবনা, অনুভূতি, আবেগ, সেগুলোকে সম্মান দেওয়া, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ডগমাগুলোকে বের করার জন্য আমাদেরকে কি জার্নালিং করতে হবে এবং রিফ্লেক্ট করতে হবে। তো এই ছিল আমাদের ভিডিও, 10টা পয়েন্ট। তোমার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং অবশ্যই এটা জানাবে যে এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। আমাদের একটা ভিডিও বানাতে অনেক বেশি রিসার্চ করতে হয়, তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।